ঈদ মুবারক। দর্শক, আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, ঢাকায় থাকি। এই অনুষ্ঠানটি একটি নিয়মিত অনুষ্ঠান, তবে এই পর্বটি বিশেষ পর্ব। আর এই বিশেষ পর্বে ঈদের এই বিশেষ আয়োজনে যিনি আমাদের অতিথি, তিনি সঙ্গীত শিল্পী নাসিম আলী খান। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা। ভাই, আমরা একটু চট্টগ্রাম থেকে আসি, একেবারে আপনার ছোটবেলা থেকে। ছোটবেলাটা চট্টগ্রামের সঙ্গে সম্পৃক্ত কেমন ছিল আসলে? চট্টগ্রাম ফেলে এসেছি, কিন্তু চট্টগ্রামে আমার মন পড়ে আছে। চট্টগ্রাম চট্টগ্রাম তো চট্টগ্রাম, বাংলাদেশের রানী বলতে পারবো চট্টগ্রাম। সিনিক বিউটি চট্টগ্রামে, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, দুটোই আছে। সিনিক বিউটি। আর চট্টগ্রামে তো বেসিক্যালি আমার জন্ম ওখানে, বড় হয়েছে ওখানে। আমি চট্টগ্রামের ঋতুর পরিবর্তন দেখতে দেখতে কিন্তু ভাবুক হয়ে গেলাম। আই বিকেম এ পেইন্টার, স্কুল পেইন্টার ছিলাম। তারপর গানের প্রতি আমার চর্চা ছিল না, তবে প্রচণ্ড ভালোবাসা ছিল। আমাদের ফ্যামিলিতে আমি সবচেয়ে ছোট ভাইদের মধ্যে। আমার ছোট একটা বোন আছে, আমার একটু 12 বছর ছোট। 6 ভাই 2 বোন। তো আমার বড় ভাই সবাই খেতে গান শুনতো, ইংরেজি গান বেশি শুনতো, বাংলা একটু কম শুনতো। তবে আমার স্বাভাবিক আমি প্রথম দিকে আমি ইংরেজি কাভার গান দিতাম। আর তখন সৌদের বড় ভাই যারা, তখন সৌদি জয়েন করতি। তবে আমার গান ওরা শুনে, সে জায়গায় ওরা আমাকে প্রথম দিকে নিয়ে যেতে সৌদে গেস্ট আর্টিস্ট হিসেবে কিছু গান গাওয়ার জন্য। 78 থেকে আমি গেস্ট আর্টিস্ট হিসেবে সৌদের সাথে ইংলিশ গান গাই, কাভার্স এন্ড করি। হোটেল আগ্রাবাদের সোলস প্রোগ্রাম করতে রেমি। তখন কিন্তু ছুটি ছিল সানডে, স্যাটারডে ওয়াজ দি ডে বিফোর হলিডে। স্যাটারডে নাইট হোটেল আগ্রাবাদের 7 তলার উপর, বিউটিফুল জায়গা। ওখানে স্যাটারডে নাইট ওইটা একটা ক্লাব ছিল, পরিবার হোটেল আগ্রাবাদে। সব এক্সপ্যান্ট্রেট ফরেনার আসছে, তো তারা স্বাভাবিক ইংরেজি গান শুনতে চায়। তো ব্যান্ডও কোনো বাজাতে পারলাম না। ওখান থেকে কাঁচ দিয়ে দেখা যেত পুরা বে, পুরা পোর্ট দেখা যেত। ভাই, আপনাকে আমরা সোলস দিয়ে চিনেছি বা চিনি, কিন্তু এর আগে আপনার ছোটবেলা এবং সোলসের জীবন, এর মাঝামাঝি আরেকটা জীবন ছিল, ছাত্র জীবন। সেই ছাত্র জীবনটা সম্পর্কে একটু জানবো। ছোটবেলার থেকে সোল যতদিন জয়েন না করি, তখন আমি কিন্তু পুরো দমে আর্টিস্ট, পেন্টার ছিলাম। তো আমার মনে পড়ে, তো মা আমাকে বললো যে তোমাকে আর্ট কলেজে তোমাকে দিকে। আর্ট কলেজে গেলাম, আর্ট কলেজে 2-3 দিন ক্লাস করলাম। বাই দ্য টাইম কিন্তু আমি পুরো দমে পেন্টিং করি। কিন্তু পেন্টিং আমি ক খ গ ঘ বা ABCD লেখার আগে কিন্তু আমি এঁকেছি ABCD না জেনে, কপি করে করে। মানে ওই সময়ের থেকে আমার আর্ট ড্রয়িং এর প্রতি ভালোবাসা আর ঝোঁক। ওই সময় আর্ট কলেজে যে আমি আর্ট কলেজে কিছুই বলবো না, তবে কেমন জানি আমার বহিমিয়ান ওই সময় পরিবেশ ছিল। তবে সবাই মনে করতো যে খদ্দর কাপড় পরলে স্মার্ট লাগবে, একটা ছালা ঝুলায় নিবি, এইভাবে দেখি ছেলেমেয়েরা হেঁটে বেড়াচ্ছে। আমার মোটেই ভালো লাগেনি। মানে যদি সুন্দর জিনিস, সুন্দর পিপাসী, নিজেকে এত অসুন্দর করে রেখে সুন্দর কেমন করে খুঁজে নি। তারপরে সবচেয়ে কালচারাল শখ পেলাম, আমাকে বলে একটা বাক্স আঁকো। বাক্স বানাই, তো পরে বলে যে 3D পার্সপেক্টিভ দেখতে চাচ্ছে। তার মাপ শিখে দিলাম। হ্যাঁ, তুমি তো অনেক অ্যাডভান্স হচ্ছে, তবে এগুলো করতে হবে। তো আমার একদম ইন্টারেস্টিং লাগেনি, মানে খুব ডিসিপ্লিনলি এলিমেন্টারি জিনিস করাচ্ছে। অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমার পরিবেশটা ভালো লাগেনি, কারণ ওই সময় পরিবেশ এখন পরিবেশ এক না। আমি তো মানে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ওই সময় একটা বহিমিয়ান একটা ভাব ছিল। তাই আমি বেরিয়ে আসলাম। আমি বলে যে আমি 18 পড়বো না, আমি পেন্টিং ব্রত করি, আমি আমার দরকার নেই। এই করে আমি তখন আমার কমার্স কলেজ জয়েন করলাম। মানে আমি পেন্টিংও করবো, আমি ব্যবসা করবো। আমি ইনফ্যাক্ট আমার গানের মধ্যে আসা একটা মজার একটা ঘটনা আছে। এই ঘটনা একটু শুনবো।
এই ঘটনা হচ্ছে ধরুন ক্লাস 10 কমার্স, তখন আমাদের প্রিন্সিপাল, আমি সেন্ট প্লাসিড স্কুল থেকে ওখানে পড়ি, সেন্ট প্লাসিড স্কুল মিশনারি স্কুল, ক্যানাডিয়ান সব টিচাররা আছে, ব্রাদার জাল্লাদ, ব্রাদার জাল্লাদ কিন্তু আবার মিক্সড, লোকাল অ্যান্ড ক্যাম্পিয়ান মিক্সড ছিল। তো ব্রাদার জাল্লাদ আমাদের প্রিন্সিপাল, উনি ডিক্লেয়ার করলেন যে ক্লাস 8, 9, 10 তিনটা করে সেকশন, 8 তিনটা সেকশন, 9 তিনটা, 10 তিনটা, I was in class 10 এর সময়। আমরা এমন কিছু করতে হবে, বিকজ এটা পয়লা বৈশাখ, দর্শক সবচেয়ে বেশি যেই করতে পারবে, ট্র্যাক করতে পারবে যে ক্লাস, তারা প্রাইজ পাবে। সবাই মনে করে যে নাসিম টু পেন্টিং এক্সিবিশন, ও তো আর্ট দিয়ে সাজাবে পুরো ইয়ে, ওই দিয়ে কেউ গেল না। কেউ আলপনাতে গেল, কেউ ফুল দিয়ে সাজালো, কেউ নকশি কাঁথা দিয়ে সাজালো। আমার মাথার মধ্যে ভূত চাচ্ছে, যদি মানুষ যদি বেশি আনতে হয় তাহলে সাউন্ড এফেক্ট দিয়ে আনতে হবে। ভাইদের প্রায় আমি কিন্তু গানটা গাই, টুকটাক করে গান গাই দিতে দিতে। এখন ড্রাম টাম এনে ক্লাসরুমে ঢুকায়, সকাল 11:30টায় শুরু হলো, ড্রামের বাড়ি চোটে পুরো স্কুল আমাদের ক্লাসরুমে চলে এসে পপস হচ্ছে, ক্রেজ তখন। এমনকি আমাদের স্কুলের পাশে আর একটা স্কুল ছিল, গার্লস স্কুল, ওটা হচ্ছে সেন্ট কলাস্টিকাস, ওখানকার মেয়েরা চলে আসে, যেখানে শো হচ্ছে আমরা দেখব। তো টানা 10টা গান গেলাম, সব ইংরেজি। কত সালের দিকে এসছে? 78 তখন দেখলাম যে পেইন্টিং আমি ভালোবাসি, অ্যাপ্রিসিয়েশনও পাই, কিন্তু পেইন্টিং শেষ করে তাগায় রাখি, তোমার মানুষও দেখে, ওরা খুবই ভালো, খুব ভালো লাগে। কিন্তু গানটা তো ডাইরেক্ট দেখি, গানও শেষ করতে পারি না, মানুষ চিল্লাতে শুরু হচ্ছে, আরো ডাইরেক্ট অ্যাকশন, তখন শুরু করলো যে গানই হোক, এটিও বড় গান হোক, এই গানটাতেই শুরু গেলাম আরো বেশি আঁকা শুরু করলো। তখন বন্ধুত্ব হলো, কুমার বিশ্বজিৎ, আয়ু বাচ্চু, এরা আমার তখন ফার্স্ট টাইম ইনিশিয়াল আমাদের দেওয়া ফ্রেন্ড, দিস গার্লফ্রেন্ড, ওরা আমি তুমি সেই অনেক প্রোগ্রাম হয়েছে, ফিলিংসে কিন্তু আমি গান গেছি। গান নিয়ে তো কথা হবেই, এমনকি গান শুনতেও পারি আমরা, কিন্তু তার আগে দুইজন মানুষ সম্পর্কে কি জানবো, যে দুইজন মানুষ আমাদের সবচেয়ে কাছের বন্ধু থাকে ছোটবেলায়, ঈদ বলি কিংবা বড় উৎসব বলি, তারাই আমাদের সবচেয়ে কাছে কিংবা সবচেয়ে আপনজন, বাবা মার কথা বলছি, তাদের ব্যাপারে একটু জানবো। কারণ গান নিয়ে কথা হয়, কিন্তু এই মানুষগুলোর কথা হয়তো খুব আনুষ্ঠানিকভাবে বলা হয় না। একদিকে আমার আব্বা, আম্মা, দাদা, ওরা অর্থোডক্স বলবো না, প্রোগ্রেসিভ রিলিজিয়াস ছিল, সারা নামাজ কালাম স্ট্রিক্ট অর্ডার ছিল, তো পড়তেই হবে, পাকিমান তো অনেক যদিও। তো আব্বা দিতেন না, আমার দাদা বেশ ছিলেন পাশে, আকবর আব্বা, এমনকি দাদার শাশুড়ি পদে ছিলেন পাশে। তো আমার দাদিও ছিলেন, দাদার শাশুড়ি ছিলেন এক বাসায়। তো ছোটবেলা থেকে আমি বাই 5 জেনারেশন মেনে বড় করেছি। ওই সময় আব্বার একটা মজার বিষয় আছে, আব্বা ছিল ব্রিটিশ টাইমে, আব্বা ছিল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তখন আব্বা ছিল অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট ফেডারেশন জাজ সেক্রেটারি, স্টুডেন্ট সাথে। যখন ব্রিটিশকে তাড়িয়ে দিল, তারপরে আর প্রটেস্ট করলে তার ব্যবসায়িক থেকে আমি জন্ম নিতে পারি কিন্তু ছুটে আমার দাদার বাড়ি নাটোরে, আচ্ছা বড় গেছে। সো নাটোরে নিয়ারেস্ট টাউন হচ্ছে কলকাতা, চাকরি বাকরি কিছু বড় কিছু পড়তে হলে কলকাতাতে ফ্রি। তো আমার দাদার বাড়ি ছিল কলকাতা, যে ওই সময় যে বিকজ অফ দ্যাট আব্বা ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন ছিলেন। আব্বার একমাত্র ছিল ব্রিটিশ তারা, যখন ব্রিটিশের তাড়না হয়ে গেল উনি চলে আসলেন, উনি আর ঢাকায় সেটেল না করে নাটোর সেটেল করে দ্য গ্রাম। তখন আব্বা চিটমের সাথে, কারণ আব্বা এক ছেলে, আব্বা ব্যবসা চকের অফিস, সবচেয়ে বড় ভাই শুধু ওখানে জন্মেছে, সব দিকে আইডম সব চিটমে দিয়েছে। এক পাশে আজকের পারে ইসমাইলি বাড়ির পাশে সুন্দর জায়গায় সামনে দিয়ে কুচেন পাহাড়। মজার কথা, আব্বা প্রচন্ড ভালোবাসি তোমারটা। আব্বার একই সার্কাল ছিল কিন্তু কলম শরফ। আচ্ছা আচ্ছা, আব্বার কলম শরফে আসতে
মানে সেম টাইম গান, একসাথে বলবো না, সেম টাইম উনিও গান নিতে, আব্বাও গান দেয়। উনি ধরে রাখলেন, আব্বা ধরে রাখলেন না। আব্বা একান্নে ধরে রাখলেন না। আব্বার আবার ফ্রেন্ড সার্কেল খুব খুব পলিটিক্যাল, তো অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। যেখানে যায় আবার নাম ডাকলাম, আপনার নাম হচ্ছে নশের, নশের আলী হামে লেখা। তো এই নশের একটা গান দেয়, তো প্রথম দিকে মজা পেত, যেখানে যায় গান গাইতে হয়। এমন রাগ করলে যে আমি গান বলে দিচ্ছি, আমি পারবো না, এই যে বন্ধ করে দিল। আর আবার গান দেওয়া হয়তো গানের প্রতি ওইরকম তার ছিল না। ওর মায়ের কথা একটু, আমার ছিল স্পোর্টস, আমার অনেক গোল্ড মেডেল পেয়েছে ব্যাডমিন্টনে, অল ইন্ডিয়া ডাবলসে, ছেলে মেয়ে মিলে ডাবলসে, ব্যাডমিন্টনে শি কোয়াস নাম্বার 2। আব্বা তখন ওই দেখেই খুব পছন্দ করেছিল, ফ্যামিলি কিছু বলেছিল যে আমার প্রচন্ড সুন্দর ছিল। আব্বা তো ভেরি টল, আমি তো কিছুই পাই না। আবার হাইট টাইন অনেক ছিল, হয়ে গেছে 6 ফুট। তো দুজনই কালচারাল ইয়ে ছিল, আমার দুজন। হ্যাঁ, এখন আবার আপনার গানে যাব আমরা। আপনার অ্যালবাম প্রসঙ্গ, কারণ আপনি গান গেয়েছেন বিভিন্ন স্টেজে বা বিভিন্ন দলের সঙ্গে, কিন্তু যখন অ্যালবামের প্রসঙ্গ আসলো তখন কিন্তু পুরো রিস্ক আপনার, অর্থাৎ আপনাকে দেখে মানুষ অ্যালবামটা গ্রহণ করবে অথবা করবে না। আপনার প্রথম অ্যালবামের নাম আপনার নামে, নাসিম আলী খান। একটু জানবো প্রথম অ্যালবাম প্রকাশের আগের ঘটনা। আমি বাংলা গান গাইতে পারতাম না, সত্যি কথা। কারণ ছোটবেলা থেকে ইজি গানের প্রতি আমার প্রচন্ড কিছু হচ্ছিল, রক এন্ড রোল সময়। বাসায় যেমন পরিবেশটাও ইংলিশ মিডিয়ামে পড়ি, বন্ধু বান্ধব সব ইংলিশ গান শুনের সময় বড় বড় শুনতে বাংলা পছন্দ হবে, সবাই পছন্দ হতো। তো ইংরেজি প্রতি প্রচন্ড একটা আলাদা অ্যাট্রাকশন ছিল, স্পেশালি রক এন্ড রোল। তখন আমরা শুনে এঙ্গেলবার্ট হাম্পাটেক, টম জোন্স। তো এমনকি বাংলাদেশ টেলিভিশনে আনিস ভাই, এই যে মেয়র ছিলেন, মারা গেছে, উনি কিন্তু একটা হৃদয় নিয়ে একটা অনুষ্ঠান করতেন। তো ওইখানেও আমি হৃদয়ের উপরে গান দিতে হয়েছিল। তো আমি গিয়েছিলাম লাভ মি দ্য অফ ইউর হার্ট, একটা গান ছিল। এনিওয়ে, তো ইংরেজি গান এত ফেমাস হয়ে গেলাম যে সবার চোখে পড়ে গেলাম, সোলজারের চোখে পড়ে গেলাম। আর যেহেতু সোলজার ইংরেজি গায়ক খুবই দরকার, ওই হোটেল আগ্রাবাদের রেগুলার কন্ট্রাক্ট, স্যাটারডে নাইট গেতে হবে বলে আমাকে জোর করে নিয়ে। আর ওই সময় ইংরেজি গান ছাড়া আমার কনসার্ট নিতে। তখন কিন্তু আজব খান উঠে এসছে, ফিরোজ শাহী উঠে এসছে। ওখানে বাংলাও কনসার্ট হতো, প্যারালাল ইংলিশ হতো। দুইটা পরিবেশ ছিল, দুইটার আলাদা আলাদা শ্রোতায় ছিল। তা আমি সোলস কিন্তু যেহেতু বাংলার গায়, ইংরেজিও গাই, তা আমি ইংলিশ পার্টটা নিলাম, তখন দিল বাংলা পার্ট। এইভাবে আমরা ইংলিশ বাংলা করে 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 50% ইংলিশ, 50% বাংলা, দুইটাই আমাদের কাছে আছে। তো আমরা করলাম কি, বড় একটা অডিয়েন্স পেতে। ইংলিশ যারা পছন্দ করে তারাও অশেষ করুন, যারা বাংলা তারা অশেষ। কিন্তু আমি তো বাংলা নিতে পারছি না, আমি ইংরেজি গান দিয়ে না। তখন তো বাংলা খুব ইচ্ছা থাকতো বাংলা ইংরেজি। এমনকি আমি সুর কন্ত করলাম, আমি আকাশে তারা আছি জ্বলছে জ্বলছে, আমি এটা গান তো গাচ্ছি, শোনাচ্ছি। তো আকাশে তারা প্রভাতে আলো যেটা সূর্যর, আমি এই সূর্য কি, সূর্য বাংলায় উচ্চারণ কি করো, তোমার ইংরেজি গান বাংলা গান পাবে না। জোর করে রেকর্ড করলাম, সূর্যটা এত কষ্ট হলো বলতে ফনেটিক্সে, হয়ে গেল বাংলায় গেলো। ওই গানটা রেকর্ড করলাম, তবে তোমাকে দিয়ে লাগছি যোগমালা। এই করতে করতে তখন বাংলাও যে গাইতে পারি, কেমন পাচ্ছ আমাকে, কি পারবে পারো। তো তো বলে বাংলা টু স্ট্যান্ড আছে, ওয়েস্টার্নাইজ আছে, তো এটা কিন্তু মজা হবে, ঠিক আছে। এই করতে তখন তো নকুমে চলে গেল প্র্যাকটিস। আমি 82, 83 দিয়ে, তখন আমি আর বাচ্চাই ভুগতো পোর্কানিস্ট, আমাকে জোর বেতন ব্যাকেট হচ্ছে। মানে লক্ষ্মীবাড়ি যখন ছিল তখন আমি আর তখন দেখাত বাচ্চা গিটার গান গেতাম। যখন লক্ষ্মীবাড়ি চলে গেল, লক্ষ্মীবাড়ি তো ভোকালিস্ট ছিল, উনি যখন চলে গেলে তখন আমি আর তপন দেখলাম। তারপর তখন তো বেশি যখন কনসার্ট শুরু করলেন সোলো, তখন বাচ্চা পেল নিতে হতে বেশ কিছু ব্যাগ পেয়ে দিই। এই করতে করতে আলটিমেটলি একটা সময় আসতো যারা চিন্তা করলাম যে আমাকে এস্টাবলিশ করতে হবে বাকিরা। আর ইতিমধ্যে আমার কয়েকটা গান নিজেরই সুর পড়া পেয়ে গেছে, গান কোলাহল থেমে গেল আমার সুর। পথে যে 50% শোনা,
ইনিশিয়াল শ্যুটটা আমার পরে বাচ্চার কম। আমি চিন্তা করি যে একটা আমাকে যতক্ষণ মানুষ আমাকে নিচ্ছে, ব্যান্ড নিয়ে তো বাংলায় আনতে তো পারি, ব্যান্ডের না রিস্কও যায়। তাই বাচ্চাকে বলে বাচ্চা শোন, তুই তো এখনো মিউজিক ডাইরেক্টর ভিডিও রোস্টি, তুই সৌদি জন্য ভালো গান গাচ্ছ। তা ওই বাই দ্যাট টাইম বাচ্চাকে খুব ভালো ভালো সৌদি জন্য গাতে আছে, যেমন ফরেস্টের একটা বেড়ে, হ্যাঁ, তারপরে কলেজের করিডোরে বেশ কিছু ভালো গান ব্যান্ডের জন্য করছে। তো হি ওয়াজ এ গুড মিউজিক ডাইরেক্টর, স্প্যানিশার। তো সোলো গায়কের তো করেন, তাই আমি বাচ্চা বেরোতে একটা অ্যালবাম বের করবো, আমার কিছু গান শুট করা আছে বা তার পর আমার সোলো অ্যালবাম তুমি মিউজিক ডাইরেক্টর আর দ্য প্রফেশন উই এবারে ডিল করবো এটা। আয় তো বাচ্চা তো আমি তো আগে থেকে তো বলছি করতে এই ফিল করলাম সারগাম রেকর্ডিং স্টুডিও। এটা বের করলো আমাদেরকে, আমার একটা সিনিয়র ফ্রেন্ড হচ্ছে আরিফিন, মিউজিক এশিয়া দ্যাট কোম্পানিটা। বললাম তোর আইন বের করবে। বাচ্চু পড়লো কি বাংলাদেশের যত টপ মিউজিশিয়ান আসমাক দেখি মানাম আহমেদ, ইমন, খায়াম, বগি ভাই, আর কেউ বাদ নাই, সবাইকে নিয়ে একটা বাচ্চাদের নিজের দ্বারা বল। ওই অ্যালবামটা বেশ ফিউচারিস্টিক অ্যালবাম। ওই কিন্তু আমি ভয় পেয়েছি যে আমার নাম দিয়ে জিনিসটাকে এস্টাবলিশ করি, যাতে আমি বাংলা গান গেতে পারছি পাপির চায়, আমি সিগনেচার অ্যালবাম পেয়েছি। একটা রিস্ক তো থেকেই যায় যে চমৎকার চমৎকার কাব্যিক নাম দেওয়া হয় অ্যালবামের, সেখানে তাসিম আলী খান অ্যালবামের নাম। প্রথম যখন আপনি ভাবেন যে এই নামটাই হবে, তখন আশপাশের রিয়াকশন বা প্রতিক্রিয়া না সে আর কিছু বলে না, কারণ এই জন্য বলেনি বাচ্চা বলছে তোর নামে দিবি সিগনেচার অ্যালবাম। ওই সিগনেচার অ্যালবাম প্রথাকৃত বিদেশে ছিল। প্রথম যে অ্যালবাম যখন বের করে তা নিজের নাম দিয়ে বের করে, বিদেশে সংস অফ টন জোন্স এরকম। যতীন স্যারের প্লাসে, অর্থাৎ আপনাকে যারা চেনে, যে কয়েকটা গানের জন্য চেনে, এর মধ্যে এই যে যতীন স্যারের ক্লাসে এটা গানের পেছনে গল্প থাকে। সেই গল্প শ্রোতারা ওইভাবে জানেন না, কারণ শ্রোতারা গানটাই জানেন, গানটাই হয়তো কণ্ঠে তোলেন, কিন্তু গল্পটা যখন শিল্পীকে কাছে পাওয়া যায় তখন জানা যায়। আপনার কাছে জানতে চাইবে সেই গল্পটা। আমি প্রথম কথা লিখেছিলাম, আর চোখে তাকিয়েছিলে কি যেন কি আঁকছিলে হাতে রং তুলি নিয়ে, এরকম কিছু একে কি ভাবছিলে, এই দু একটা ভাবের কথা। ওরে আমি জম্মু ভেঙে ধরলাম, জম্মু তো সোজ জমে দেন নাই, ওর জম্মু আর দিয়ে আসে সোহেল মোহাম্মদ মানে একটা ঢাকা এসছে হয়তো কোনো কনসার্টে, ওরা আটটা মারছে, ওটা হচ্ছে ওদের গুনায় ওইটা জম্মু হাতেরই ঘটেছিল। আমরা ওখানে যোগতাম, লাভ একটু রুমে আসে, মানে কাউকে শোনা দেওয়া যাচ্ছে যে আমার একটা গান, কয়েকটা গান হয়েছে, আমি এই গান এটা রেগি, এটা ভালো হবে, এটা হিট করতেই হবে, গানটার উপরে আমার আলাদা ইয়ে আছে বলে গানটি কি। আমি দেখো এরকম যাচ্ছি যে আর চোখে তাকায় ছিল, আমি তখন অ্যাট্রাকশনটা পেলাম, সে কিন্তু খুব মগ্ন ছিল কিছু কি। পরে দেখলাম যে তার তাকানোটা মোর ইন্টু পেন্টিং নট ইন্টু সিইডি, সে পেন্টিং করছে ওরা এই দিকে তাকাচ্ছে, তাই মনে হচ্ছে আমার দিয়ে তাকায় আছে। হ্যাঁ, এই ওরে পেন্টিংটা না আনি কিন্তু এই থিমের উপর আঁকাটে গান। তখন আমাকে বলে যে তোমার ক্লাসের কিছু ঘটনা বলো। একদম প্রোগ্রামি পাওয়ার্স কলেজে ওয়েল যদি প্রচণ্ড ভালো মানুষ কিন্তু প্রচণ্ড নাগী, খুব ভয় পায়, কিন্তু উনি আবার খুব ভালোবাসে মানুষ। তার যে রোহিত দিয়ে তো হবে না, আপনি এটা মাস্টারকে আনতে যাচ্ছে। তো তখন উনি একটা কাল্পনিক শব্দ নামতে হবে যে যতীন স্যার। যতীন স্যার একটা কঠোর টিচার, অঙ্ক মাস্টার, লাঠি দিয়ে বসে হ্যাঁ, ওইখানে কি ঘটনা হয়েছিল এটা নিয়ে বিজেপি। আমরা আরেকটা গানের কথায় যদি একটু বলি, আপনাকে চেনে বললাম কিছু গান, যে গানগুলোর জন্য আপনাকে আলাদা করে চেনে, এর মধ্যে আরেকটা গান চায়ের কাপে পরিচয় তোমার সাথে, একটু এই গানের পেছনে গল্পটা যা। ইতিমধ্যে জঙ্গি ভাইয়ের সাথে আমার বেশ কয়েকটা গানের ধুলি কারবার হয়েছে, মানে ইন দ্য সেন্স আমি জীবনে সুর করি, সুরের সাথে কিন্তু আমার থিম চলে আসে।
গানের থিম এটা হবে, আমি থিম বলে একটা শু তো আমি একটু ল্যাটিন ঘরানা ভেঙে একটা শু বস শোটা অরিজিনালি পার্থ, তখন আমি কিন্তু সৌদ গান গাচ্ছি, তবে এটা প্রেমের গান হবে। তুমি হয়তো প্রেমের গান চাও না, কিন্তু ছেলেমেয়েরা কই ঠিক আছে লিখি, অসুবিধা নেই। প্রেমের গানে বেগিয়ে আপনার তখন উনি ফ্রেন্ড চায়ের কাপে পরিচয়। হ্যাঁ, আমরা তো আপনার জনপ্রিয় হওয়া গানগুলোর কথা বলছিলাম, আরো যারা আছে সব হয়তো আলোচনায় আনা যাবে না, তবে যে গানগুলোর কথা বললাম সেই গানগুলোর থিম আপনার, হয়তো আপনি শেয়ার করেছেন গীতিকারের সঙ্গে, শহীদ মোহাম্মদ জঙ্গি আপনার খুব কাছের গীতিকার, কিন্তু এর বাইরে কিছু গান হয়েছে আপনার লেখা, আপনার সুরে, সে এত নীরবে আজি চোখের ভাষা বলে যায় মনের কথা, মুখোমুখি এ শান্তি নেবেই কোথাও যেন কাছে থাকে, পাপড়ে সাপতে দিব হৃদয় আছে, মানে এখন আছো হৃদয় আছে। এই গানটা খুব তারবারেই ডিফারেন্স। ইনফ্যাক্ট এটা আমি এই গানের মোট কথাগুলো 4 লাইন লিখে একটা গীতিকারকে দিয়েছিলাম, যেটা তুমি আরো বাড়তি পড়ো, আবার এই গানের সুর এটা। ও পরের দিন আমার গানটা আমার সুরটা আমার চ্যাপ্টার লাইনে দিয়েছে, হয়তো একটা ওয়ার্ড আগে আর পিছিয়ে কথা, কাউকে তার কথা হয়ে গেছে, বলে এটা এত ভালো হয়েছে আমি এটা রেখে দিয়েছি, আমাদের পড়ার করতে হবে। তুমি নিজস্ব তো তেমনি হবে, আমার কথা এদিক ওদিক, হৃদয় যেমনটা পরে আগে যেমন হৃদয় আছো এরকম ছিল, হৃদয় যেমন পড়েছে, কারণ এটার উন্নতি তো কিছু হয় না। তবে আমি আমার তো পড়ি ও দৌড়া, হ্যাঁ না মুখটা আবার চেঞ্জ করে, এখন মুখ চেঞ্জ করে ফেলছে, মানে এই আমি যে কথাগুলো বলবো 100% এই কথা ছিল না, অন্যরকম ছিল। তখন আমি দাবি যখন ওটা ও যখন আমার কথাগুলো পছন্দ করছে, আপনাকে জিততে পারি একদম, আমি বেলা ইন্সপিরেশন বেলা, তখন আবার নতুন করে আমি পেতাম না গানটা, নতুন আমি যেটা পড়েছিলাম কিন্তু ওটা এই কথা না, একটু ডিফারেন্স। তখন নীরবে আজি চোখিনী ভাষা বলে যায় এ মনের কথা, মুখোমুখি শান্তি নিলে কোথাও যেন এক প্রশ্নে থাকে। তো ওই গানটা করার পরে শুরু করার পরে অসুবিধা, তো ওই ব্যান্ডের সবাই নিয়ে বসলাম, তখন তো বাই দ্যাট টাইম আমি রেগুলার বাংলা গাইতেছে, জানো কোয়েশন আমার সোলো অ্যালবাম সুপার হিট, এটা হচ্ছে প্রেমের গান ছিল। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, but when I reached Jamaica, many stopped. সাগরের প্রান্তরে দেখা গেল, তো আমি দেখলাম যে বাংলার তাগিদে আমি শুরু একটু চেঞ্জ করলাম, যেমন গানটা আছে Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, but when I reached Jamaica, I made a stop, but I'm sad to say I'm on my way. আমি দেখলাম যে এটা খুব কাটা 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 ছড়া গান টাইপের, আমি বাংলা গান যখন করলাম বাংলা গান তো ছড়া গান তো হবে না, আমি তাল একটু চেঞ্জ করলাম, থিমটা রেখে তালটা করলাম। সাগরের ওই প্রান্তরে শুনি পর্বত চূড়ায় চাঁদ জাগে, জলপথে আমি দেই পারি ভিড়ি চাঁদ জাগা, ওই বন্দরে তবু চলেছি ব্যথার মন নিয়ে। এছাড়া বেশ কিছু সুর আমার আছে যেটা আবার জঙ্গি ভাই লিখেছে, যারা আমার সুরের ভালোবাসে সবুজ বেলা। আর চট্টগ্রাম নিয়ে কিন্তু আমি একটা সুন্দর গান লিখেছি, প্রথমে ইংরেজিতে লিখেছি পরে বাংলায় লিখেছি। ইংরেজি ছিল There's a place full of beauty, green trees, wind blowing slowly. It's a place I wake up every morning. I can hear the flute still playing all around the trees are swaying. Sweet smells of flowers fills the air. Dreamy hills big and small, sandy beach all along. Footmarks of someone gone far. এটার বাংলা রূপ দিতে হবে, তো সুর 100% এক না, তবে ওই মোড়টা রাখলাম। চট্টলা তার নাম যে যেথায় জাগি প্রতিদিন, দেখি ঘুম ভাঙা সকাল আর রাখালিয়ার গান, গত রাতের বাঁশির সুর কানে বাজে, মনে হয় এখন যেন ছন্দ মিলিয়ে সব সুবাস মাখা ফুল
আর বন গাছের দোল যেন বৈশাখী মেলা, চারিদিকে যতন করে রাখা বয়ে আনা স্বপ্ন। তখন আমি জানি যে আমি ঢাকায় চলে আসব বা চলে যেতে হবে, তো ওখানে গেলে আমি কেমন করে মিস করব চট্টগ্রাম, ওটা চিন্তা করি কিন্তু এই গানটা লেখা। তো আমি চট্টগ্রামে থেকে আমি ভাবছিলাম যে আমি চট্টগ্রাম, আমি প্রবাসে আছি। মেয়েরা কোথায় পড়াশোনা করে? ছোট্ট বড় মেয়েটা ছিল, ওকে ক্লাস 7 থেকে দিয়ে দিয়েছিলাম ইয়েতে, কুয়ালালামপুর। আচ্ছা, মানে কুয়ালালামপুর বাইরে মান্তিন বলে একটা মালিকানা ছিল, ওই মান্তিনের সুলতান, তাদেরই ইনভেস্টমেন্ট বিশাল। তো ওখানে ওই বেসিক্যালি এটা ফিনিশিং স্কুল, ক্লাস 7 থেকে ওখানে ও লেভেল করে তারপর এখানে এসে আবার আইবি করল। এখন সে বিবাহিতা, আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছে কোভিডের মধ্যে। আচ্ছা, ও একটা পছন্দ করেছিল ছেলেকে, তার সাথে বিয়ে হয়েছে। আর আমার মেয়ে এখন ইউনিভার্সিটি শেষ করতে করতে ফরেন কোম্পানি, বাংলাদেশে থেকে একটা ক্যানাডিয়ান কোম্পানিতে কাজ করছে। বাহ, বাংলাদেশের ব্যবসা হচ্ছে না, ইন্টারন্যাশনাল ব্যবসা হচ্ছে। মানে সে মোটামুটি খুব ডেডিকেটেড। ছোটটা আবার খুব ভেরি কিন, ওকে লেখাপড়া করতে বলতে হয় না, আর সবসময় টপ অফ দ্য লাইন, A+, A+, সবসময় পেয়ে এসে। তো এরকম 2 মেয়ে, আর ওরা দুজনের মধ্যে কেউ গান গায় না। বড় মেয়েটা আবার আর্ট করে। আচ্ছা, আচ্ছা। মেয়েদের প্রসঙ্গে চলে গেলেন একেবারে একটানে, কিন্তু তার আগে যে মানুষটার সঙ্গে সংসার, তার সঙ্গে চায়ের কাপে পরিচয় তোমার সাথে, নাকি কিভাবে পরিচয় একটু জানতে চাচ্ছিলাম। রাজশাহী হাউস, ইসমানী কলোনির পাশে মগবাজারে আমার কয়েকজন ফ্রেন্ড এই রাজশাহী হাউসের ছেলের সাথে খুব বন্ধুত্ব, শারেক নাম। তো তার বাসায় আসতাম, পার্টি টুটি করতাম ঢাকায় এসে, রাত হয়ে গেলে তার বাসায় থাকতাম। তো ওরা আবার জয়েন্ট ফ্যামিলি, মানে একটা আঙিনার মধ্যে বেশ কয়েকটা বিল্ডিং। তো একদিন সকালে, রাতে এসছি, ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি হচ্ছে। আমি চোখ খুলে দেখি এক অ্যাডাল্টসেন, মানে বাচ্চা না, বড়ও হয়নি, আমার বন্ধুর বুকের উপর বসে চেপে ধরে বলে, আমাকে দেননি কেন, আমাকে দেননি কেন আপনি? আমি বললাম তার বোনই হবে না, এরকম আবদার কেমন করে করে। তারপরে তো একটু ভয় পেয়ে গেলাম, কি হচ্ছে। তারপরে চলে যখন গেছে, তারপর হচ্ছে পাগড়িটা আমার বোন, কি করবে জামাইটার মাথা, কপাল দুঃখ আছে। এটা কিন্তু অনেকদিন আগের কথা। তো পরে তো দেখি যে ও আস্তে আস্তে বড় হচ্ছে, আমি কিছু চিন্তাই করি না এই ব্যাপারে। এইদিকে আমার শাশুড়ি যে পরে, সে কিন্তু আমাকে চোখে রেখেছিল, আমি জানতাম না। আচ্ছা, নজরে আছে, নজরদারিতে নজরে রেখেছিল যে ছেলেটা ভালো সবার মধ্যে। তো একদিন আমার ফ্রেন্ডের বাসায়, নাম হচ্ছে নায়লা চৌধুরী, গ্রামীণের প্রথম ফার্স্ট HR ডাইরেক্টর ছিলেন। তো আর তার হাজবেন্ড ছিল টি গার্ডেনে, মানে টি জেসফিনের একজন মানবী। 2 খালু শ্বশুর ওই ড্রাইভ করতে করতে চিটং চলে এসছে, মানে নট নেসারি যে চিটংয়ে জন্য এসছে, ওরা ড্রাইভ করতে বের হয়েছিল, প্রচুর ড্রাইভ পছন্দ করতো 2 জন। তো ওখানে যখন ঢুকেছে তখন বোধহয় আমি তখন, আমি আর নালার হাজব্যান্ড আমার খুব ক্লোজ ছিল। তো আমরা নামাজ পড়ে এসে বলে চলো আমার বাসায় আজকে খাই, দুপুরবেলা খেতে এসেছি। তখন দেখি ওনারা আর ঢুকলেন। তা আমাকে, আমি তো চিনি ওনাদের, আমি সালাম দিলাম, ইয়ে করলাম, কেমন আছেন। ডাইনিং টেবিলে বসে মুন্না ভাই আর নায়লার হাজব্যান্ড ওয়াইফ, আচ্ছা নাসিম একটা মেয়ে দেখেন না? তো আমি তো জানি যে ওখানে মেয়ে জানি একটা বড় হয়েছে পাগলি, বড় হতে হতে চোখে পড়ছে কোনো অনেক সুন্দর। আমি তো তার নাম না বলে আমি বললাম যে আমি এমন একটা মেয়ে চাই, একটা ফ্যামিলিগত ভালো হতে হবে, 3টা ল্যাঙ্গুয়েজ বলতে হবে, বাংলা, ইংলিশ, উর্দু। বলে উর্দু কেন? বলে আমি হিন্দি গান শুনি তো ওই জন্য। আচ্ছা, এডুকেশন মোটামুটি গ্র্যাজুয়েট হলে হবে, বলে আমাদের কাছে এরকম আছে। তাহলে ঠিক আছে দেখেন তাহলে, আমি তো জানি কি হবে। এই মধ্যে কথা শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার বিয়েটা কিন্তু টোটালি লাভ ম্যারেজ না,
চোখে চোখে ছিল, অ্যারেঞ্জ ছিল, তারপরে কিন্তু কথা বলা শুরু করলাম। 1 বছর আমরা কথা বললাম, বেড়ালাম, তারপরে বিয়ের জন্য রাজি হয়েছি। ঈদ আমাদের জীবনে আসে, বিশেষ করে আপনি যখন চট্টগ্রামে থাকতেন তখন একভাবে আসতো, এখন ঢাকায় থাকেন আরেকভাবে আসে। কিভাবে আসে বা পার্থক্যটা আসলে কোথায় আপনার দৃষ্টিতে? পার্থক্য আছে, অবশ্যই আছে। ঈদের আনন্দ আগে যেমন আনন্দ ছিল, এখনো আনন্দ আছে, কিন্তু আগের আনন্দর পরিবেশ আর এখনকার আনন্দ পরিবেশ আলাদা। ঈদ হলে আমরা চিন্তা হতো, তখন আমরা গাড়ি পেতাম, মানে গাড়ি চালাতে দিত, গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম আমরা। ঈদের দিনে গাড়ি আমাকে ঠিক আছে অ্যাক্সিডেন্ট করবো না, আর কে ধান পতেঙ্গা এদিকে কক্স ফৌজদারহাট ক্যাডেট কলেজ সামনে, আর কোরবানি ঈদে তো গরুর গোস্ত খেতাম, আর চট্টগ্রামে তো কালা গোস্ত না খেলে তখন না। তো ওই পরিবেশ তখন ছিল। এখন কিন্তু সিমিলার পরিবেশ আছে, কিন্তু বাপ মা তো নেই, আর গাড়ির প্রতি এখনো পাগল নাই। এখন হয়ে গেছে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে যাব, মায়াটা এখন অন্যদিকে চলে গেছে। ঈদ অন্যভাবে আসে, অন্যভাবে কিন্তু আসে। ঈদ ঈদের মতোই আছে। ঈদের মতন আছে, পরিবেশটা আলাদা। এখন যেমন বাচ্চারা বলে যে আছে সব আত্মীয় স্বজন বাসায় যাবো, আমরা চিন্তা করি কোন দিন কোথায় যাবো আমরা, একসাথে ফ্যামিলি নিয়ে বের হই আমরা। ঈদের একটা সম্পর্ক গানের সঙ্গে আছে, আগে থেকেই ছিল, এখনো আছে, কারণ আগেও ছিল। হ্যাঁ, গান ঈদকে কেন্দ্র করে প্রকাশ হতো, কিন্তু এখন সেই জায়গাটা থেকে আমরা একটু সরে এসেছি কিনা, মানে আপনার দৃষ্টিতে একটু বা কমেছে, তবে এখনো আছে। কারণ আগে যেমন আমরা অ্যালবাম বের করতাম, গান বের করতাম, ঈদের সময় রিলিজ হবে। হ্যাঁ, তো ঈদের সময় গান রিলিজ হয়ে গেছে, আমরা ইয়েতে হাঁটতাম, মার্কেটে হাঁটতাম, হঠাৎ দেখে আমার গান চলছে, খুব আনন্দ লাগতো, গান রিলিজ হয়েছে। এটা একটা ছিল। আর একটা ছিল, ওটা অবশ্যই তখন ছিল না, এখন যেটা আছে, ঈদের সময় শো করে, মানে টেলিভিশনে শো করে, বিভিন্ন চ্যানেল হয়ে গেছে, আমাদের লাইভ শো করতে হয় ঈদের সময়। তো এটা রেকর্ডিং করে নেওয়া আগে থেকে শুরু হয়, ইনফ্যাক্ট ঈদের দিন দেখায় আর কি। গানের ব্যাপারটাও কিন্তু ঈদের সাথে একটা সুন্দর এখানটা মজার ছোট্ট একটা ঘটনা আছে। সেদিন ঈদের 2 দিন পরে কনসার্ট ঢাকায়, সবাই চলে এসছে ঢাকায়, আমি আসছি, আমি ড্রাইভ করে, আমার মেয়ে ছিল গাড়িতে, তখন আমার বড় মেয়েটা অনেক ছোট। এখন পার্থরা প্ল্যান করে রেখেছে যে আমাকে ছিল দিবে সেদিন, কারণ আমি তো ওদের থেকে তখন বয়সে বড়, সব মাসুম টাসুম যারা আছে। তো আমি নেমেছি, তাহলে সবাই পায়ে হাতে সালাম করে শুরু দিয়ে আমাকে ঈদি দাও, কি করি এখন, সব দিতে হলো ওদের, ঈদি সবাইকে দিলাম। তা আমার তো মাথার মধ্যে সব দুষ্টুমি ঘুরছে। আমি আস্তে করে ফোন করলাম, শামা তুমি ঈদি নেবা? হ্যাঁ বউ। হল রুমে, মানে পরের দিন কনসার্ট তো, আগের দিন রাতে সব ইনস্ট্রুমেন্ট সেটিং হচ্ছে, আমি দেখতে রাতে বেলা দেখতে গেছি। বলে আমি বলে দিলাম যে তুমি সবাই পায়ে ধরে সালাম দিয়ে হাত পাটে পেতে দিবে। ও তো আর ছাড়ে কি, ও তো এই চান্সে তো খুঁজছে, ও দৌড়ে এসে পায়ে ধরে। আমি হয়তো 5,000 টাকা দিয়েছিলাম, ও 10,000 টাকা ইনকাম করে চলে গেল। আমরা জানতে পেরেছি যে এই সময় আপনি নানা রকম কাজ করছেন, অবশ্যই গানের কাজ, কিন্তু একটা গান প্রকাশ হওয়ার আগে কিন্তু দর্শক বা শ্রোতারা জানতে পারেন না। শিল্পী যদি না জানান, আমাদের কতটুকু জানানো যায় আপনার বর্তমান কাজ সম্পর্কে? হ্যাঁ, জানতে পারি। আমি কিন্তু এখন বলি, আমি এখন মোটামুটি একক শিল্পী, তবে আমার ব্যান্ডের একটা নাম দিচ্ছে আমার নামে, এনএকে ব্যান্ড, মানে নাসিম আলী খান ব্যান্ড। ওই যে আমার সাইন করেছিলাম যে সিগনেচার অ্যালবাম, আমি এখন সিগনেচার ব্যান্ড করেছি। এখানে বেশ আমাদের সোলজের যা ড্রামার ছিল সেও চলে এসছে আমার সাথে, আমাদের যে বেস গিটার ছিল রানা সেও এসছে, শাফিনের সাথে যে গিটার বাজাতো মাইলস শাফিন শুভ্র সে এসছে, মাকসুদের সাথে যে কিউড বাজাতো সেও এসছে, একজন স্যাক্সোফোন প্লেয়ার নিয়েছি যে কোকসুরে বাজাতো। তো করে আমরা অলরেডি একটা গান টেলিভিশনে চলে গেছে, ইউটিউবে আছে, নীল 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 বৃষ্টি। এই গানের সুরকার হচ্ছে আজাদ, আমাদের সোলদের বাবা, এখন আমেরিকায় থাকে, তো রিটায়ার্ড লাইফ করার কিছু নাই, আমার সাথে প্রায় কথা হয়। তো একটা ট্র্যাক বানায়, মানে একটা অগোছালো একটা ট্র্যাক করে পাঠাচ্ছে, আর ও তো গাইতে পারে না, কোনো মতে সূত্র দিয়ে পাঠাচ্ছে। আমি ওটা নিয়ে, আর কথা ওর এক বান্ধবী লিখেছে কথা, আমি দেখো কিছু কথা আমি চেঞ্জ করবো, আপনার মতন করে নেন। তা আমি একটু মানুষ করে নিয়ে
আমি রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, পাগল হয়ে গেছে, মানে এত সুন্দর গানটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। ভাইয়া, কথায় কথায় জানতে পারছিলাম যে বর্তমান সময়ের যে অস্থিরতা, বিশেষ করে যুদ্ধ, সেই যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে, অর্থাৎ মানবতা সবসময় যুদ্ধের বিপক্ষে দাঁড়ানো, সেখানে দাঁড়িয়ে আপনি একটা গান তৈরি করেছেন। একটু জানবো সেই গানটা সম্পর্কে। ওটা রিলিজ দেবো কয়েকদিন পরে। ওটা গানটা হয়ে গেছে, গানটা হয়ে গেছে, রেকর্ডিংও করে ফেলেছি। ভয়েস হয়তো একটু ভয়েস ওভার দিব, একটু একটু ভালো করব, তবে ভিডিও এখন পুরো প্ল্যানিং চলছে আর কি। তো গানটা বেসিক্যালি এই ওয়ার যে হচ্ছে, এই যে মানুষ যে কিলিং করছে, বাচ্চাদের মারছে, আমি মানুষেরই বদনাম করছি, হিউম্যানিটির বদনাম করছি, এটা এটা কেমন জিনিসটা আর সহ্য হচ্ছে না। তো এটার উপরে একটা গান ইংরেজিতে আমি করছি, কারণ আমি চাই পুরো পৃথিবী যাতে গানটা শুনে। আপনার জীবনের খুব কম জায়গায় স্পর্শ করতে পেরেছি, কারণ নানা রকম কাজ নিয়ে আপনার জীবন। তবু দিন শেষে আপনি যাদের মানুষ, যেখান থেকে আপনার উঠে আসা, সেই চট্টগ্রামের কথা বলছি, চট্টগ্রামের মানুষদের জন্য আপনি এই ঈদ উপলক্ষে কিছু বলবেন। আমি চট্টগ্রামের মানুষের জন্য এটাই বলতে চাই যে আমি আমার ঢাকায় থাকি, কিন্তু আমার প্রাণ এখনো চট্টগ্রামে আছে। আমার চট্টগ্রামের লোকরা কিন্তু ঢাকায় অনেকে আছে। চট্টগ্রাম থেকে আমরা অনেকে ঢাকায় এসেছি, আর তাদের সাথে আমরা যখন বন্ধু বান্ধব সব একসাথে হই, দেখা যায় যে সব চট্টগ্রামের লোক, সবাই চট্টগ্রামের লোকই ঢাকায়। কিন্তু এই আমরা নেটওয়ার্ক চট্টগ্রাম, এই 777 কোম্পানি আমার বন্ধু, এরাও চট্টগ্রাম। তো চট্টগ্রাম যেমন এই খান, ওরা ওরা কিন্তু সব ঢাকা থাকে, চট্টগ্রামে থাকে। তো চট্টগ্রামের গণ্ডি একটা বিশাল গণ্ডি চলে এসছে এখন ঢাকায়। তবে তাদের মানুষ, তাদের এটাই বলবে চট্টগ্রাম, একটা জিনিসের চট্টগ্রামকে আমাকে বলতেই হবে, চট্টগ্রামের যে বিউটি যেটা আগে ছিল, এখন অনেক ডেভেলপ হচ্ছে, কিন্তু ওই বিউটির দিয়ে কিন্তু মানুষ চোখ দিচ্ছে না। এত পাহাড় কাটা হচ্ছে চট্টগ্রামে, এটা দুঃখ লাগে। পাহাড় কেটে ভ্যালি বানায় মিশা রাস্তা করে দিয়েছে। কেন? পাহাড় রেখে তো পাহাড়ের উপর দিয়ে রাস্তা হতে পারে, কত সুন্দর হয়। এই পাহাড় কাটা অতিরিক্ত হয়েছে বলেই কিন্তু চট্টগ্রামের ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে। এখানে পানি ফ্লাডিং হয়, ইয়ে হয়। আমরা ছোটবেলায় কিন্তু ফ্লাড বলে কিছু চট্টগ্রামে ছিল না, ন্যাচারাল পানি চলে যেত। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ভাইয়া, অনুষ্ঠানের মাঝখানে বলেছিলেন যে শেষ দিকে গান শোনাবেন, আর গিটার আমাদের খুব কাছে আছে। আপনার যে গানগুলো নিয়ে কথা হয়েছিল, যে কোনো একটা শোনাবো। হ্যাঁ, অন্তত চায়ের কাপে পরিচয়, ওইটাই গিটার দিয়ে হবে না। তাহলে যতীন স্যারের ক্লাস, যেটা যেটা ভালো লাগবে একটু করবো। ঠিক আছে, মানে অ্যাকোস্টিক গিটারে সবকিছু মানাবে না তো। হ্যাঁ। যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ, কিছু ভালোবাসা ছিল। যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে, আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ, কিছু ভালোবাসা ছিল। যতীন স্যারের ক্লাসে আর চোখে তাকিয়েছিলে। ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, একটা ভালো ইভিনিং সন্ধ্যা কাটালেন, ভালো লাগলো। আর চট্টগ্রামের বাসীদের বলি যে আপনারা ভালো থাকেন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষ, প্রিয় সঙ্গীত শিল্পী নাসিম আলী খানের সঙ্গে। আর আপনারা দেখছিলেন ঢাকায় থাকি অনুষ্ঠানের বিশেষ পর্ব, অর্থাৎ ঈদ পর্ব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন, প্রিয় মানুষদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আল্লাহ হাফেজ।